না 2022 সালে নয়, 2016 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেন সেখানে। এবং এখন যে সংস্কারগুলোর কথা খুব বেশি শোনা যাচ্ছে, সাংবিধানিক সংস্কারের কথাই যদি আমি ধরি, কি কি জায়গায় সংস্কার চাইছে? প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চাইছে, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয়ে কথা বলা হয়েছে 70 অনুচ্ছেদের বিলোপ কিংবা সেটার সংশোধন, বলা হয়েছে যিনি সংসদ নেতা হবেন তিনি আবার দলের প্রধান হওয়াটা ঠিক হবে না, বলা হচ্ছে 2 বারের বেশি বা 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই ধরনের কথাগুলো আপনার যদি রেমান ভাই মনে থাকে, ভিশন 2030-তে এলাবোরেটলি বলা আছে। সেই ভিশন 2030 কে মূল ধরে আমরা 27 দফা প্রথমে হয় সকল রাজনৈতিক দল, তারপরে 31 দফায় একটা ঐক্যমতে রাজনৈতিক দলগুলো পৌঁছায়, কেবলমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যারা অ্যালায়েন্স ছিল সেই সময় তাদের জোটে ছিল তারা বাদ দিয়ে বাকি যে রাজনৈতিক দলগুলো শক্তিশালীভাবে মাঠে ক্রিয়াশীল ছিল গত 15-20 বছর, তারা সকলেই কিন্তু এই 31 দফার ব্যাপারে একমত হয়। এবং আমি মনে করি আজকে ছাত্রদের যে নতুন সংগঠন তারাও যে পরিবর্তন বা যে সংস্কারের কথাগুলো বলছে সেগুলো মোটা দাগে আমাদের এই 31 দফার মধ্যেই আছে, বিএনপির 31 দফার মধ্যেই আছে বা ভিশন 2030-র মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সংস্কারটা করতে গেলে পার্লামেন্টের কোনো অসুবিধা আছে নাকি? না, আমাদের সংবিধানেই বলা আছে যদি 2/3 মেজরিটি আপনার দলের থাকে, কিংবা যদি 2/3 মেজরিটি তো ঠিক না, 2/3 ভোট যদি আপনি জোগাড় করতে পারেন, সেটা আপনার দল হতে পারে, অন্য দল থেকেও যদি কেউ আপনাকে ভোট দেয়, জোটের সঙ্গী হয়ে অ্যালায়েন্স হয়ে যদি কেউ করতে পারে, 2/3 ভোটে আপনি সংবিধানকে সংশোধন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে নতুন করে সংবিধান লিখবার কথা কি বলছে? এই কথাগুলো কিন্তু আমরা আগে শুনেছিলাম, নতুন সংবিধান প্রণয়নের কথা। সংবিধান যদি আপনি সংশোধন করেই আপনার যে লক্ষ্য, আপনার যে উদ্দেশ্য, আপনার যে ইচ্ছা এবং আপনার জনগণের যে ইচ্ছা, দ্য উইল অফ দি পিপল, সেটা যদি আপনি করতে পারেন তাহলে আরেকটি নতুন সংবিধান রচনার প্রয়োজন আছে কিনা, 1। 2 হচ্ছে একটি দল বলবে বা দুটি দল বলবে হ্যাঁ তারপরেও নতুন সংবিধান রচনার প্রয়োজন আছে, 5টি দল হয়তো বলবে না নতুন সংবিধানের প্রয়োজন নেই, এটাকেই আমরা কাটছাট করে সংস্কার করতে পারবো। এখন এটা আসলে কে ডিসাইড করবে, তাই না? এখন তো তাহলে বলতে হয় মানুষের হাতে ক্ষমতা ছাড়েন, মানুষকে গণভোট দেন, তারপরে দেখেন কি হয়। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি কিন্তু জটিল থেকে জটিলতর হবে। আমি সামনে কিন্তু খুব একটা চমৎকার ন্যাশনাল কনসেনসাসের সরকার গঠিত হবে, একটা খুবই চমৎকার এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি, এটা আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক অতি ক্ষুদ্র কর্মী হিসেবে আমি এটা দেখি না। শব্দটা নিয়েই আমার কাছে কখনো কখনো খুব উপহাস মনে হয়, কারণ আমাদের দেশের যে জিনিসটা রাজনীতিবিদরাই ঠিক করেছেন যে ওনারা কখনোই ঐক্যবদ্ধ হবেন না, আর ওনারাই সবসময় শুধু ঐক্যের কথাটা বলেন, অথচ ঠিকই একটা সময় ঐক্য হয়। যেমন ধরেন এবারে জুলাই আগস্টে কিন্তু আমরা একটা পর্যায়ে ঐক্যবদ্ধ হয়েছি, এবং এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিন্তু কোনো প্ল্যান প্রোগ্রাম, কোনো কনসেনসাস কমিশন গঠন করতে হয় নাই। শেখ হাসিনাই আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে, তার দুঃশাসন আমাদেরকে এক জায়গায় করে দিয়েছে। ঠিক তেমনিভাবে পাকিস্তানিরা যখন 25শে মার্চে গণহত্যা চালিয়েছে তখন কিন্তু দেখেন আর্মিরা নিজ উদ্যোগেই কিন্তু সেনাবাহিনী বিদ্রোহ করেছে, রাজনৈতিক নেতারা ঘোষণা দিয়েছে, সিনিয়র নেতারা জেলে চলে গেছে, কেউ কিন্তু কারোর জন্য ঠেকে থাকে নাই। সুতরাং আমাদের আজকের যে অনৈক্যটা, এটা একটা পর্যায়ে আমি যেটা মনে করছি যে সবাই তাদের ভুলটা বুঝতে পারবে, কারণ আমরা তো একটা সম্ভাবনার জন্য আশাবাদিতার দিকে থাকবো। মাসুদ কামাল ভাই যেটা বলেছেন যে বিপ্লবের চেতনা ধারণ করে কি করে না, আসলে এগুলো নিয়ে বিতর্ক অনেক করা যাবে। কারণ আমি শুধু একটা জিনিস খেয়াল করতে চাই, এবং হয়তো মাসুদ কামাল ভাইয়ের সাথে আমার একটা জায়গায় মিলবেও, সেটা হচ্ছে দেখেন ডক্টর ইউনূস যখন আসছেন এসে উনি কিন্তু বললেন যে আমি আপনাদের সহযোদ্ধা, তার মানে উনিও নিজেকে আমাদের সাথে সামিল করলেন। ডক্টর ইউনূস কতটুকু ছিলেন না ছিলেন আমি ধরে নিলাম উনি ছিলেন আমাদের সাথে, কারণ সবাই তো সমভাবে থাকবে না। মাসুদ কামাল ভাই তো রাতের 3টা বাজে মিছিল করে বের হবে না, রাতের 3টা বাজে মিছিল করে বের হবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, আর রুমিন ফারহানা হয়তো গিয়ে সেখানে একটা পতাকা নিয়ে দাঁড়াবে, এটাও একটা অনেক বড় কন্ট্রিবিউশন তার লেভেল থেকে। সুতরাং প্রফেসর ইউনূসের আমরা অনেক কথা শুনি যে উনি বিভিন্নভাবে, তাহলে শেখ হাসিনা প্রফেসর ইউনূসের প্রতি এত হোস্টাইল ছিলেন কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ ছিল সেখানে অন্তরালে। এনিওয়ে আমিও বিতর্কে যেতে চাই না। আমি দেখছি যে প্রফেসর ইউনূস যেহেতু বলেছেন আমি সহযোদ্ধা আপনাদের, এবং একটা কথা বলেছিলেন যে আমার কথা শুনতে হবে,
কিন্তু এখন দেখেন উনি বলছে আমি আপনাদের সহযোগী, এবং এখন বলছেন যে আপনারা যেভাবে চান সেভাবে হবে, কম চাইলে কম হবে, বেশি চাইলে বেশি হবে। এই জায়গাটায় আমি ওনার মধ্যে এক ধরনের পিছু টান বা এক ধরনের পশ্চাৎপদতা লক্ষ্য করছি, এবং যেটা আমি বলেছি যে এটা কিন্তু আপনার এই পশ্চাৎপদতা কিন্তু ভালো লক্ষণ না। কারণ হচ্ছে দেখেন পৃথিবীতে মানে মানুষের অথরিটির বিভিন্ন পর্যায়ে থাকে, নির্বাচন একটা অথরিটি দেয়, গণ অভ্যুত্থান কিন্তু নির্বাচনের চাইতে বড় অথরিটি দেয়, এবং যেটা বলে যে বিপ্লব করে, বিপ্লব তো আরো বেশি অথরিটি দেয়, বিপ্লব তো পুরো রাষ্ট্র বদলায় ফেলে। ধরুন আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, কি হয়েছে, পুরো রাষ্ট্রের নামই বদলে গেছে, মানচিত্র বদলে গেছে, সীমানা বদলে গেছে, সবকিছু, তো গান বদলে গেছে, জাতীয় সঙ্গীত বদলে গেছে, প্রতীক বদলে গেছে, সবকিছু বদলে গেছে। তাহলে এটা কত বেশি অথরিটি দেয়। সুতরাং গণ অভ্যুত্থান একটা অথরিটি দেয়, যেটা ডক্টর ইউনূসকে দেয়া হয়েছে, বা ডক্টর ইউনূস এটা যে কোনো কারণে হোক উনি পেয়েছেন। মাসুদ কামালের সাথে আমি একটু দ্বিমত করবো যে আমাদের কাছে তো অ্যাকচুয়ালি ডক্টর ইউনূসের চাইতে কোনো বেটার অপশন ছিল না। এবং আপনি দেখেন যখন বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে, কতটা মিডিয়া ট্রায়াল আর কতটা সত্য? আমি আপনার আলোচনায় যাওয়ার আগে আমার ভাই সারওয়ার তুষার একটা কথা বলেছেন, সমালোচনাকে তারা ওয়েলকাম করেন। আমি আমার অভিজ্ঞতা বলি, গত 15 বছর যখন কেউ কথা বলে নাই, একদম কেউ না, মাঝখানের 13, 14, 15 একটা মানুষকেও খুঁজে পাওয়া যায় নাই, খুব ভোকাল ছিলাম, খুব ভোকাল। একজন নারীকে গুম করে ফেলা, একজন আইনজীবীকে গুম করে ফেলা, অলি আহাদ সাহেবের একমাত্র সন্তানকে গুম করে ফেলা বাংলাদেশে খুব সহজ হাসিনার জন্য ছিল না। তো হাসিনা কি করেছে, তার হাতে অস্ত্র ছিল মামলা দেয়া, আমার বিরুদ্ধে মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। আরেকটা শক্তিশালী অস্ত্র ছিল হাসিনার হাতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়ে আমার ব্যাপারে কুৎসিততম কথাবার্তা, প্রোপাগান্ডা চালানো, যেটা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা থেমে যায়। গণ আন্দোলন যখন হলো জুলাই অগস্টে, আমরা তো কত নারীকে দেখেছি ফোরফ্রন্টে, কোথায় তারা, কোথায় হারিয়ে গেছে? 1 মাসও পারে নাই ট্রোলের ধাক্কা নিতে। 15 বছর আওয়ামী লীগ সিস্টেম্যাটিক্যালি আমার ক্যারেক্টার অ্যাসিসিনেট করেছে। আমার ভাই এখানে উপস্থিত, আমি তাকে সামনে রেখে বলছি, তারাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে যখন আমি এনসিপির সমালোচনা করি, তাদের সেই ভাইরাও কিন্তু একই ধরনের কুৎসিত ভাষায় একই ধরনের মন্তব্য করে, যেই মন্তব্যগুলোর সাথে আমার বক্তব্যের কোনো সম্পর্ক নাই, রাদার আমার অনেক কিছুর সম্পর্ক আছে, যে আমার বক্তব্য বাদ দিয়ে, আমার রাজনীতি বাদ দিয়ে, আমার চিন্তা বাদ দিয়ে। সো আওয়ামী লীগের পান্ডাদের থেকে নতুন পান্ডারাও যে খুব ডিফারেন্ট কিছু, এটা ভাবার কোনো কারণ নাই। 1, 2 হচ্ছে সমালোচনাকে ওয়েলকাম করা কঠিন, এই জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার হয়, দীর্ঘদিনের গণতন্ত্র চর্চার ব্যাপার আছে, গণতন্ত্রের মধ্যে দিয়ে যাওয়ার ব্যাপার আছে, ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে একটার পর একটা মোটা দাগে সুষ্ঠু নির্বাচনের ব্যাপার আছে। 90-এর পরে কিন্তু বাংলাদেশ একটা ট্রেনের মধ্যে উঠেছিল, অন্তত সেখান থেকে আবার পড়ে যেতে হয়েছে। মাসুদ কামাল ভাই যেভাবে বলছিলেন, এখানে বড় বড় দলগুলোর যার যার দোষ। আমি আওয়ামী লীগের সময় শুনতাম আমি পাকিস্তানের দালাল, আইএসআই এর এজেন্ট। ভেরি সারপ্রাইজিং। আইএসআই কি জিনিস আমি দেখিনি কখনো, এখন আবার শুনি আমি রয়ের এজেন্ট। ওরা আবার কারা? মানে না, এটা দেখেন পলিটিক্স কত ডার্টি হতে পারে, ফিল্ড পলিটিক্সটা কত নোংরা হতে পারে। এই বাচ্চারাও নতুন রাজনীতির কথা বলছে, কিন্তু আমাকে রয়ের এজেন্ট ডাকতে 2 বার চিন্তা করছে, কেন? কারণ আমার সাজগোজ বাঙালি। ভেরি আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। এখন আসেন মিডিয়া ট্রায়ালের ব্যাপারে। হ্যাঁ, মিডিয়া ট্রায়াল তো আসলে গত 7 মাস ধরে আমরা দেখলাম যে নানান রকম খবর বিএনপির ব্যাপারে আসছে, তার মধ্যে অতিরঞ্জিত খবর আছে, তার মধ্যে সত্য খবরও আছে। ইভেন আপনার টকশোতে আমি বলেছিলাম যে নির্বাচন বিলম্বিত হলে বিএনপির নেতা কর্মীদের চাঁদাবাজি নিয়েও অনেক খবরের কথা শোনা যেতে পারে। তো আমার কাছে দল জানতে চেয়েছে, আমি রিপোর্ট জমা দিয়েছি এবং আশা করি দল সেটার উপরে ব্যবস্থা নেবে। দল কিন্তু ইতিমধ্যে 2000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে। এটা যদি একটা শক্ত সিগন্যাল না হয়, তাহলে আসলে যেহেতু বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় নাই, বিএনপির পক্ষে আর কি করা সম্ভব আপনি আমাকে বলেন। জনাব তারেক রহমান তো এটাও বলেছেন যে আমি যদি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসি, আমি তাদের বিরুদ্ধে কেবল যে দল থেকে বের করার সিদ্ধান্ত নেব বা দলগতভাবে আমরা শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি দেব তাই নয়, আমি তাদের বিরুদ্ধে ফৌজদারি
কার্যবিধির মামলাও চালাবো। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে তো এখন একটা সরকার আছে, তাই না? 8 তারিখের পর থেকে, অগস্টের 8 থেকে শুরু করে আজকে মার্চ মাসের 21 তারিখ, তো একটা তো সরকারি 7 মাস 7.5 মাস ধরে আছে। তারা কেন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, যেখানে যার বিরুদ্ধে যে অভিযোগই আসুক না কেন? ব্যাপারগুলোকে একটা পর্যায়ে যেতে হয়, ব্যাপারগুলো নিয়ে অনেক হইচই হয়, তারপরে ধীরে আস্তে সরকারের টনক নড়ে। কেন আমি কথাটি বলছি? আজকে দেখছিলাম একজন উপদেষ্টা রেজওয়ানা আপা, তিনি বলেছেন আর একটা মন্দির, আর একটা আমরা ভাঙতে দেব না, আমরা মাজার ভাঙতে দিব না। ইতিমধ্যে 93টা মাজার ভাঙা হয়ে গেছে, এখন উনি এই কথাটি বলছেন। নারীদের উপরে শুরু থেকে মরাল পুলিশিং চলছিল, নারী পোশাক কি পরবে, নারী বাইরে কি খাবে কি খাবে না, নারীর ফুটবল খেলা হবে কি হবে না, নারীদের আপনার আরো যে যে মানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আমাদের মহিলা অ্যাক্ট্রেস বা যারা সিনেমা করেন, মডেলিং করেন, ওনারা যেতে পারবেন কিনা, ওনারা দোকান উদ্বোধন, শ্রমিক মল উদ্বোধন করতে পারবেন কিনা, এগুলো নিয়ে এক ধরনের তৌহিদি জনতার বক্তব্য ছিল। আমরা কিন্তু সরকারকে চুপ থাকতে দেখেছি। সরকার যখন চুপ থাকে, তার মানে সরকারের যে একটা ট্যাসিট অনুমোদন আছে, এটা বুঝতে হলে আপনাকে রকেট সায়েন্স বুঝতে হয় না। এই যে একটা পর একটা ঘটনা, কিছুদিন আগে তুলসী গাবার্ড বললেন ভারতের মাটিতে দাঁড়িয়ে যে উগ্রবাদের, ইসলামের উগ্রবাদের নিয়ে তিনি চিন্তিত, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। কখন বললেন? যখন ভারতের মাটিতে হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে এবং 34 জন হতাহত হয়ে গেছে ওই দিন পর্যন্ত, তুলসী গাবার্ডের বক্তব্য যেদিন দিল সেদিন পর্যন্ত একটা শব্দ তুলসী গাবার্ড বলেন নাই, কিন্তু উনি বাংলাদেশ নিয়ে বলছেন। অনেকে বলছে এনটিভি তাকে ঠেলে দিছে ওই প্রশ্ন করে। ওনার মতন পজিশনে যিনি আছেন, যার অধীনে